হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওয় হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর 4 নম্বর সেট, ঠিক আছে? 4 নম্বর সেট পেজ হচ্ছে 174। 4 নম্বর সেট পেজ 174-এর কোশ্চিন নম্বর 4 অর্থাৎ 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলোর বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে আজকের ভিডিও হচ্ছে তোমার 4 নম্বর সেটের 174 পেজের কোশ্চিন নম্বর 4 অর্থাৎ 2 মার্কের। দিনে চেষ্টা করব 2-3টা ভিডিও করে দেওয়ার, 2 মার্কের কমপ্লিট করে দেওয়ার 2-3 দিনের মধ্যে কিন্তু আমি চেষ্টা করছি 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার কিন্তু সলভ করে দেওয়ার। তার সাথে সাথে বড় বড় কোশ্চিনগুলো আমি সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে? এই এক সপ্তাহের মধ্যে আশা করছি আমি প্রায় অনেকটাই শেষ করে দেবো। চেষ্টা করছি যতটা আমার দ্বারা সম্ভব হয়, ঠিক আছে? তো আজকে যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর দাগের 2 মার্কের কোশ্চেনগুলো নিয়ে। আগের ক্লাসে কিন্তু আমার 1 থেকে 3টা সেট, প্রথম 3টা সেটের কিন্তু অলরেডি ক্লাস কমপ্লিট হয়ে গেছে 2 মার্কের। তোমরা আমার প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো 4-এর 1 নম্বর যে কোশ্চেনটা বলেছে সেটা বলেছে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি তোমার দেওয়া আছে 441 টাকা হয়, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি এতই টাকা হয়, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো এখানে আমার দেখো কী কী দেওয়া আছে। দেওয়া আছে আসল অর্থাৎ পি এর মান দেওয়া আছে 400 টাকা, সময় দেওয়া আছে 2 বছর এবং সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এর মান দেওয়া আছে 441 টাকা, ঠিক আছে? এবার দেখো যদি যখন আসল, সময় এবং সুদের হার জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করতে জানি। সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, আর এটার মানটা দেওয়া আছে তোমার কত? 441 টাকা। তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে, বা আমরা জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ, যেখানে পি এর মান কত? 400, এন এর মান 2 আর এর মান দেওয়া আছে 441 টাকা। তো সেই মানটা বসালাম, বা 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকাল টু 441, ঠিক আছে? এবার দেখো আমাদের আর এর মান কিন্তু বের করতে বলেছে। তো 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকাল টু লিখতে পারবো 441/400, কারণ এই 400টা কী ছিল? গুণ আকারে ছিল এটার টার্মের সঙ্গে। তো এই টার্মটা বের করলে এই টার্মটা উপরে গিয়ে কী হয়ে যাবে? ভাগ আকারে বসবে। তাহলে বা 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। এবার দেখো 441/400 জায়গায় লিখতে পারো 21/20 তার স্কোয়ার, কারণ 21 স্কোয়ার করলে 441 হয় আর 20 স্কোয়ার করলে 400 হয়, ঠিক আছে? তাহলে বা 1 প্লাস আর বাই 100 ইজ ইকাল টু, তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে কত পাবো? 21/20। তাহলে এখানে ভগ্নাংশে যোগ করলে কী পাবো? 100 প্লাস আর বাই 100 ইজ ইকাল টু 21/20। আর দেখো 5 কুড়ি 100, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো? 100 প্লাস আর ইজ ইকাল টু 5 21 105। তাহলে বা আর ইজ ইকাল টু কী পাবো? 105 মাইনাস 100 সমান সমান 5%। তাহলে এই কোশ্চেনের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে কত? 5% হবে। ওকে, তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় কত? 1500 টাকা। একটা অংশীদারি ব্যবসা মানে হচ্ছে একের বেশি জন কাজে লাগতে হবে। তো এখানে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে 1500 টাকা। আর রাজীবের মূলধন যদি 6000 টাকা এবং তার লাভ যদি 900 টাকা হয়, তাহলে আফতাবের মূলধন কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে দুজন হচ্ছে, একজন হচ্ছে আফতাব, একজন হচ্ছে রাজীব। তাহলে দুজনে মিলে মোট লাভ হয়েছে 1500 টাকা। তার মধ্যে বলছে রাজীবের মূলধন যে 6000 টাকা হয় এবং তার যদি লাভ 900 টাকা হয়, তাহলে আফতাবের মূলধন কত ছিল সেটা বের করতে বলেছে। তো দেখো কীভাবে করি, যে মোট লাভের পরিমাণ ছিল কত? 1500 টাকা, আর রাজীবের লাভ কত দিয়েছিল? 900 টাকা। তাহলে মোট লাভের মধ্যে ছিল 1500 টাকা এবং রাজীবের লাভ যদি 900 টাকা হয়, তাহলে আফতাবের লাভ কত হবে? মোট লাভ থেকে রাজীবের লাভটা বাদ দিলেই পেয়ে যাব। তো 1500 থেকে 900 বাদ দিলে কত পাবো? 600 টাকা পেলাম, ঠিক আছে?
তাহলে তাদের লাভের অনুপাতটা কী হবে? তাহলে তোমার রাজীবের লাভ ছিল 900 টাকা, আফতাবের লাভ 600 টাকা। তাদের লাভের অনুপাতটা হবে 900:600, কাটাকাটি করলে কী পাবো? 3:2। তাদের লাভের অনুপাত পেলাম। এবার আমরা কি জানি বলো তো? আমরা জানি যে কোনো অংশীদারি ব্যবসায় কারোর মূলধনের অনুপাত যা হবে, যে লাভের অনুপাতটা কিন্তু সেম। তো এখানে লাভের অনুপাত পেলাম, তাদের মূলধন অনুপাতটা বের করব। তো আমরা ধরে নিলাম যে আফতাবের মূলধন হচ্ছে এক্স টাকা, আফতাবের মূলধন হচ্ছে কত? এক্স টাকা। আর রাজীবের মূলধন কত ছিল? 6,000 টাকা ছিল। ঠিক আছে? তাহলে আফতাব এবং রাজীব ও আফতাবের মূলধনের অনুপাতটা আমরা কি পাবো? তাদের লাভের অনুপাতটা পাবো। তার মানে কি 6,000:x, আর 6,000:x মানে কি 6,000/x, ওটা লিখেছি। যে তোমরা এখানে শর্ত লিখবে না কিন্তু, হ্যাঁ, হয় শর্তানুসারে লিখবে নাহলে প্রশ্নানুসারে লিখবে। যে 6,000/x ইজিক্যাল টু কি 3/2। কারণ আমরা একটু আগে বললাম, আমরা জানি কি যে কোনো মূলধনের অনুপাতটা তাদের লাভের অনুপাতের সমান হয়, সেম হয়। ঠিক আছে? তাহলে শর্ত কী হবে? 6,000/x ইজিক্যাল টু 3/2। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো? 3x ইজিক্যাল টু গুণ আকারে রেখে দিলাম 6,000 × 2। তাহলে x ইজিক্যাল টু কী পাবো? 6,000 × 2/3। তাহলে কাটাকাটি করলে কত? 2,000। আর 2,000কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4,000। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? 4,000। আর এক্সটে ধরেছিলাম কার? আফতাবের কি মূলধন। তাহলে অতএব আফতাবের মূলধন কত? 4,000 টাকা। ওকে, এই গেল আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে যদি a:b = 4:5, যদি a:b = 4:5 এবং b:2 = 6:7 হয়, তাহলে a:c সমান কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে a:b = 4:5 মানে কি লিখতে পারবো? a/b = 4/5। মানে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, অনুপাত মানে হচ্ছে a/b। ঠিক আছে? একই রকমের b:c দেওয়া আছে, তাহলে b/c সমান কত পাবো? 6/7 পাবো। তাহলে অতএব a/b গুণিত b/c করব। a/b গুণিত b/c সমান কী হবে? 4/5 × 6/7। তাহলে b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি a/c। এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি 4/24/5 থাকবে। তাহলে a/c মানেই তো হচ্ছে অনুপাত, a:c এর অনুপাত। তাহলে a:c সমান কী পাবো? 24:35। এই হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনে আসি, এবং 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আর 4 নম্বর কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলেছে? যে একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 14 এবং গুণফল হচ্ছে 24। তাহলে দ্বিঘাত সমীকরণটি কত সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা একটা ফর্মুলা জানি কি, যে একটা সমীকরণের দুটো বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে সেক্ষেত্রে সমীকরণের ফর্মুলাটা কী হবে? সেক্ষেত্রে সমীকরণের ফর্মুলাটা হবে এরকম, যে x² - আলফা প্লাস বিটা, অর্থাৎ দুটা বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটা বীজের গুণফল ইজিক্যাল টু 0। তো আমাদের দুটো বীজের যোগফল এবং গুণফল জানতে হবে। আর এখানে অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে যে সমষ্টি, অর্থাৎ যোগফল এবং গুণফল দেওয়া আছে। তা দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু দেওয়া আছে কত? 14। আলফা বিটা কত? 24। তাহলে সমীকরণটা কী হবে? সমীকরণের ফর্মুলা হচ্ছে এটা, x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। যেখানে আলফা বিটা হচ্ছে দুটা বীজের বীজদ্বয়, দুটো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। তাহলে x² এখন আলফা প্লাস বিটার মান দেওয়া আছে কত? 14। তাহলে -14 ইন্টু এক্স, আর প্লাস আলফা বিটার মান দেওয়া আছে 24, প্লাস 24 ইজিক্যাল টু 0। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে। দুটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে। বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি। যে বড় যে বৃত্তটা তার ব্যাসার্ধ 6 সেমি, তাহলে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 সেমি। তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে? অপর বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে বলেছে। তো অপর বৃত্তের ব্যাসার্ধ ধরলাম যে 8 সেমি। এবার আমরা জানি কি বলতো? আমরা জানি যে একটা কেন্দ্রদ্বয়, দুটার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ফর্মুলা জানি আমরা, বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বাদ দিলে কিন্তু আমরা তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো। তো এখানে তোমার কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে 2 সেমি।
আর এখানে ব্যাসার্ধ দেব, বড় বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি আর। তাহলে এই দুটার অন্তর্ফলকটি হচ্ছে তোমার কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে শর্তানুসারে লিখতে পারবো। আমি এখানে শর্ত লিখেছি, তোমরা কিন্তু এখানে শর্তানুসারে লিখবে বা প্রশ্নানুসারে লিখবে, ঠিক আছে। তো 6 - r = 2, তাহলে -r = 2 - 6, তাহলে -r = -4 হচ্ছে, আর মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে r সমান কত পাচ্ছি 4। তাহলে অতএব অপর বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে কত 4 সেমি। ঠিক। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস কোণ এসিডি 50 ডিগ্রি হলে কোণ বিএডির মান কত হবে সেটা বের করো। এই কোশ্চেনটা অলরেডি প্রথম সেট 1 নম্বর সেট পেজ হচ্ছে 162 পেজের 4-এর 5 নম্বর অঙ্ক, সেম অঙ্ক। আর এই অঙ্ক কিন্তু নিয়ে আমার ভিডিও অলরেডি করা আছে, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু 1 নম্বর সেটের 1 নম্বর এবং 2 নম্বর সেটের কিন্তু ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা 1 নম্বর সেটের পেজ 162 পেজের 4-এর 5 নম্বর অঙ্কটা দেখবে, সেম অঙ্ক, ঠিক আছে। সেখানে আমার অলরেডি করে দেওয়া আছে, তোমরা সেই ভিডিও গিয়ে দেখে নিও। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি জ্যায়ের ওপর ওপি লম্ব। ও কেন্দ্রীয় বৃত্তে এবি জ্যায়ের ওপর ওপি লম্ব। এবি যদি 8 সেমি এবং ওপি যদি 3 সেমি হয়, তাহলে বৃত্তটির ব্যাস কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে। তো এটা আমরা ধরে নিয়েছি যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার এবি ধরে নিলাম যে ব্যাস, এবি ধরলাম একটা জ্যা, ঠিক আছে। এই যে এবি জ্যা ধরে নিয়েছি। এবার বলে দিয়েছি যে কেন্দ্র থেকে এই এবি জ্যায়ের লম্ব ওপি। তাহলে আমাকে বের করতে বলেছে যে ব্যাস কত, এটা ব্যাস কত। তো আমরা কি জানি যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ওপি জানা আছে, এবির মান জানা আছে, তাহলে ব্যাসার্ধ বের করব। তাহলে ব্যাসার্ধ বের করলে আমরা ব্যাস পেয়ে যাব। তাহলে এখানে এবি সমান সমান কত 8 সেমি। পিবি সমান লিখতে পারবো কি, পুরোটা হচ্ছে যদি 8 সেমি হয় তাহলে পিবি কত হবে 8/2 সমান সমান 4 সেমি। আর ওপি সমান দেওয়া আছে 3 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ ওপিবি থেকে পাই যে এটা কিন্তু ব্যাসার্ধ তোমার অতিভুজ পড়ছে, কারণ সমকোণের মানে লম্বর বিপরীত বাহুটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা কি জানি আমরা, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্বের সমান 4 দেওয়া আছে, ভূমি 3 দেওয়া আছে, √ 4² প্লাস 3² সমান √16 প্লাস 9 √25 সমান সমান 5 সেমি। তাহলে আমরা এখানে তোমার কি পেলাম ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান পেলাম 5 সেমি। অর্থাৎ কি বের করতে বলেছে, ব্যাস বের করতে বলেছে। তাহলে ব্যাস সমান সমান কি হবে 5 × 2, কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সমান সমান কত 10 সেমি। নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো। বলেছে প্রমাণ করো যে sec² 12 ডিগ্রি - 1/tan² 78 ডিগ্রি সমান 1। তো কী করে করি দেখো, যে লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখে দিলাম। তো এবার দেখো যে সমান দিয়ে দেখো 1/tan² 78 ডিগ্রি, এটা জায়গায় লিখতে পারো আমরা cot 78 ডিগ্রি, কারণ আমরা জানি যে cot থিটা সমান সমান হচ্ছে 1/tan থিটা, ঠিক আছে। এবার যদি স্কোয়ার থাকে তো কী হবে, স্কোয়ার হবে। আর থিটা জায়গায় 78 আছে, তো লিখতে পারবো আমরা যে 1/tan² 78 ডিগ্রি সমান সমান হচ্ছে cot² 78 ডিগ্রি এর সমান sec² 12 ডিগ্রি মাইনাস আবার cot² 78 পরিবর্তে লিখতে পারো 90 - 12 ডিগ্রি। আবার আমরা কি জানি যে cot 90 মাইনাস থিটার সমান সমান জানি কত tan থিটা, আর cot² 90 তাহলে কী হয় tan² থিটা। তাহলে থিটা জায়গায় 12 আছে, তাহলে লিখতে পারবো যে tan² 12 ডিগ্রি। তাহলে sec² 12 ডিগ্রি মাইনাস tan² 12 ডিগ্রি সমান সমান হচ্ছে 1। এটা ফর্মুলা আছে, কারণ আমরা জানি কি যে sec² থিটা মাইনাস tan² থিটা = 1। থিটা জায়গায় 12 আছে, সেম জিনিস। তাহলে sec² 12 ডিগ্রি মাইনাস tan² 12 ডিগ্রি সমান সমান 1 হলো প্রুফ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন বলছে একটি ত্রিভুজের দুটি কোণ হচ্ছে 105 ডিগ্রি এবং π/2 বলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। এখানে কোশ্চেন কোথাও একটা ভুল আছে। কীরকম ভুল দেখো, যে আমাদের একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। এবার দেখো যে π/2 মানে কত 90, আর এদিকে কত 105, এই দুটো যোগ করি দেখো কত হচ্ছে। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো
যে 100 কত হচ্ছে 95, 195 হচ্ছে। কিন্তু আমরা তো টোটাল জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটা কোণের যোগফল মিলে যদি 195 হয় তাহলে তৃতীয় কোণের মানটা পাবো কি? পাবো না। তাহলে কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে। আমার মনে হচ্ছে কোশ্চেনটা এখানে π/12 হওয়া উচিত। ঠিক আছে, π/12 হলে কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। তো আমি অঙ্কটা তোমার π/2 দিয়ে করেছি, কিন্তু দেখো যে π/2 করে যখন তৃতীয় কোণের মান বের করতে গেছি সেক্ষেত্রে আমার মাইনাস মান চলে আসছে। তার মানে এটা অ্যান্সারটা কোথায় একটা, কোশ্চেনটা কোথায় একটা ভুল আছে। এখানে π/12 হলে গেলে অ্যান্সারটা হতো। যদি π/12 হতো তাহলে আমরা কি করতাম, যে এখানে তোমার 105 ডিগ্রির বৃত্তের মান বের করলাম, 7π/12 হয়ে গেল। তাহলে তৃতীয় কোণের মান হয়ে যেত কি বলতো, π-π/12। এখানে এখানে 12 হয়ে যেত, এখানে 1 হয়ে যেত, প্লাস 7/12। তাহলে এখানে শুধুমাত্র পাই থাকতো আর 7π/12। তাহলে আর কি হতো তাহলে, তাহলে এখানে হতো তোমার কি বলতো π-8π/12। তাহলে লসাগু করলে কি পাবো, যে 12 লসাগু, তাহলে 12 - 8 এটা পাই কিন্তু। ঠিক আছে, তখন হয়ে যাবে কি বলতো 4π/12, আর কাটাকাটি করলে কি বলবো 3π/12 হয়ে যাবে। 3π/12 বলছি, যে π/4 থ্রি থ্রি হয়ে যাবে অ্যান্সার তখন। ঠিক আছে, তো এটা কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়। একটা ঘনক আছে, সেই ঘনকের মধ্যে সব থেকে দীর্ঘতম 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যাবে। আর সব থেকে বেশি বড় দণ্ড রাখা যায় কখন, কোন কোণা বরাবর, কর্ণ বরাবর। তার মানে কি কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে। এবার আমরা যদি একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম যে সেমি, তখন কর্ণের দৈর্ঘ্য কি জানি, a√3। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি সেমি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a√3। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, যে a√3 = 6√3, কারণ কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে অলরেডি। তাহলে এখান থেকে এর মান পেয়ে যাবো কত, 6 সেমি। তাহলে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আয়তন বের করতে পারবো। তাহলে আয়তন হয়ে যাবে কি, বাহু কিউব, অর্থাৎ 6-এর কিউব এখানে। তাহলে অতএব ঘনকের আয়তন হবে 6-এর কিউব ঘন সেমি, আর 6-এর কিউব করলে হয়ে যাবে কত, 216 ঘন সেমি। তাহলে এটা অ্যান্সারটা হবে বলতো 216 ঘন সেমি। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন বলেছে যে একটি গোলকের পৃষ্ঠতল যত বর্গ একক, একটি গোলকের পৃষ্ঠতল যত বর্গ একক, যে এর ঘনফল তার দ্বিগুণ ঘন একক। বলছে এর ঘনফল তার দ্বিগুণ ঘন একক। ঠিক আছে, তো গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, যে 4/3 πr³ = 2 × 4πr²। কারণ বলে দিয়েছে যে ঘনকের থেকে পৃষ্ঠতলটা দ্বিগুণ, মানে এর যে আয়তনটা পাবো যে পৃষ্ঠতলকে যে দ্বিগুণ করি তাহলে সেটা সেম হবে। এটা বলেছে যে ঘনকের পৃষ্ঠতল যত বর্গ একক, যে এর ঘনফল তার দ্বিগুণ ঘন একক। তাহলে 4/3 πr³ = 2 × 4πr²। তাহলে সব কাটাকাটি করে এখানে পড়ে থাকছে তোমার r/3 = পড়ে থাকছে এরপরে 2। তাহলে r সমান কত হয়ে যাবে, 6। অতএব গোলকটির ব্যাসার্ধ কত একক হয়ে যাবে, 6 একক হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন, এবং এটা হচ্ছে এই ভিডিওর এই সেটের 4 নম্বর সেটের লাস্ট কোশ্চেন, 2 মার্কের। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 12 নম্বর কোশ্চেন বলেছে, দেখো বলেছে যে পরপর 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান যদি n+103, এখানে তোমাদের ওখানে কিন্তু পাই লেখা আছে 2 সম্ভব, এখানে n হবে। ঠিক আছে, যে n+103/3 হয় তাহলে n এর মানটা কত হবে সেটা নির্ণয় করো। তো এখানে দেখো মোট পদ হচ্ছে কত, 2n+1। আর এই 2n+1টা কিন্তু একটা বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা, দেখো n এর জায়গায় তুমি যাই বসাও বিজোড় আসবে। যদি 0 বসাও তো 1, 2 বসালে তো 5, 3 বসালে তোমার 7, 4 বসালে 9, প্রত্যেকটা কিন্তু কি আসবে,
বিজোড় সংখ্যা আসবে। তাই এটা কি বিজোড়? তাহলে বিজোড় হলে মধ্যমা কি হয়? যে মধ্যমা হয় n+1/2তম পদ। তাহলে এখানে n এর জায়গায় কত হচ্ছে? 2n+1। তো 2n+1 আর +1, ফর্মুলার +1/2। তাহলে কি পাচ্ছি? 2n+2/2তম পদ। তো 2 কমন নিলে কি পাবো? 2 × n+1/2। তো 2 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? n+1তম পদ। আর এখানে n+1তম পদটাই তোমার কি হবে? মধ্যমা হবে। কারণ দেখো যে 2n+1 এর স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি 1 2 3 4 5, n+1 n+2 ডট 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 দিয়ে 2n+1 পর্যন্ত। এখানে তম পদ কততম পদ? তাহলে সেটা n+1তম পদে। তাহলে n+1তম পদে কি থাকবে? n+1তমই মান থাকবে। তাহলে এর মধ্যমাটা কি হয়ে যাবে? n+1ই হবে। আর শর্তানুসারে আমার এই মধ্যমা দেওয়া আছে অলরেডি, দেখো যে n+103/3 দেওয়া ছিল। তাহলে এখানে তোমার শর্তানুসারে লিখবে, ঠিক আছে? তাহলে n+1 ইজিক্যাল টু কি? n+103/3। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো? 3n+3 ইজিক্যাল টু n+103। তাহলে 3n মাইনাস এন, এনটা এপারে চলে আসলাম, সংখ্যাটা ওপারে চলে গেলাম। তাহলে -n ইজিক্যাল টু 103 - 3। তাহলে 2n ইজিক্যাল টু 100। তাহলে n ইজিক্যাল টু পাবো 100/2 সমান সমান 50। এই গেল আমাদের 4 নম্বর সেটের 4 নম্বর সেটের 4 দাগের 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।